OLX নামক একটি মোবাইল অ্যাপ থেকে রিমি বেশ কিছুদিন আগে একটি বিজ্ঞাপন দিয়েছিল। মোবাইলের বিজ্ঞাপন। স্যামসাং গ্যালাক্সির একটি পুরনো মডেল সে বিক্রি করতে চায়। ফোনটা কেনা হয়েছিল 15,000 টাকায়। 2 বছর ব্যবহারের পর এখন সে ওটা 4,000 টাকায় বিক্রি করবে। ফোনে অনেক প্রবলেম, কতবার যে ঠিক করিয়েছে তার ইয়ে তো নেই। রিমি এবার নতুন ফোন কিনতে চাইছে। 4,000 টাকা তার অনেক দরকার, কিন্তু কেউ এই দামে রাজি হচ্ছে না। সবাই দর কষাকষি করে, কেউ বলে 1,500, কেউ বলে 2,000, আবার কেউ কেউ তো 1,000ও বলে বসে। রিমির মেজাজ খারাপ হয়ে যায়। সে স্টুডেন্ট মানুষ, টাকা পয়সার সংকটে এমনিতে আছে, তার উপর ফোনটাও বিক্রি হচ্ছে না। যতদিন ফোন বিক্রি না হবে ততদিন নতুন ফোন কেনার আশা ও দুরাশা। রিমি মন খারাপ করে বিছানায় লাইট বন্ধ করে শুয়েছিল। তোহা এসে লাইট জ্বালালো এবং ল্যাপটপ নিয়ে বিছানায় এক কোণায় বসে গেল। রিমি বিরক্ত নিয়ে হালকা ধমক দিল, তোহা। তোহা দায়সারাভাবে বলল, কি? ঘুমাচ্ছি আমি, লাইট বন্ধ কর। আমার সামনে এক্সাম, তুমি জানো না? পড়তে বসবো আমি। রিমি একটা কুশন তুলে তোহার দিকে ছুঁড়ে দিয়ে বলল, ড্রয়িং রুমে গিয়ে পড়, এক্ষুনি আমার রুম থেকে বের হ। আজব, তুমি পাগল হয়েছো আপু? ড্রয়িং রুমে পড়তে গেলে ওই রাফিন আমাকে জানালা দিয়ে আবার চিরকুট দেবে। এবার কিন্তু আমি চিরকুট ছিঁড়ে ফেলবো না, সোজা তোমার কাছে এনে দেবো বলে দিলাম। রিমি আর কোনো কথা বলল না। রাফিনটা ইদানিং বড্ড জ্বালাচ্ছে, ওর একটা ব্যবস্থা করতে হবে। রিমি উঠে বসতে বসতে বলল, শোন তোহা। কি? তুই একটা কাজ করতে পারবি? কি কাজ? আমাদের বিছানা ঝাড়ার যে ভাঙ্গা ঝাড়ুটা ছিল না, ওইটা নিয়ে আয়। ভাঙ্গা ঝাড়ু দিয়ে কি করবে? এত প্রশ্ন করিস না তো, নিয়ে আয়। আম্মু তো ওইটা আজকে সকালেই বাবাকে ফেলে দিতে বলেছিল। এখন আছে কি না জানি না, ডাস্টবিনে খুঁজে দেখ। আজকে ময়লাওয়ালা আসেনি, ময়লা ফেলাও হয়নি, ডাস্টবিনে পেয়ে যাবে। ইয়াক, আমি ডাস্টবিনে ময়লা খুঁজবো? কখনো না। রিম্মি আর কথা না বলে তুহিনকে ডাকলো। তুহিন অন্য রুমে সিওসি খেলায় ব্যস্ত ছিল। রিম্মির ডাক শুনে আইপ্যাড রেখে ছুটে আসলো। জি আপু, ডাস্টবিনে দেখ তো কোনো ময়লা ঝাড়ু আছে নাকি, নিয়ে আয়। আচ্ছা আপু। তুহিনের আচ্ছা আপু শুনে রিম্মির ইচ্ছে করলো ভাইয়ের গালে একটা চুমু দিয়ে দিতে। ছেলেটা এত লক্ষ্মী কেন? কখনো কোনো কাজে ওকে না করতে দেখা যায় না। ঠিক যেন মোমের পুতুল, যেভাবে গড়বে সেভাবে থাকবে। আর তোহা ওর সম্পূর্ণ বিপরীত। দুই ভাই বোনের মধ্যে যে কেন এত পার্থক্য, রিম্মি বোঝে না। তোহা বলল, ঝাড়ু দিয়ে কী করবে আপু? রিম্মি হেসে বলল, রাফিনের কপালে মারব। তোহা চোখ বড় করে বলল, সত্যি? রিম্মি হাসলো শুধু, কিছু বলল না। তুহিন ময়লা ঝাড়ুটা নিয়ে এলো। রিমি বলল, দোয়ার দোয়ার কি দরকার ছিল, ময়লাটাই আনতি। তুহিন বলল, সি, তোমার হাতে নোংরা লেগে যাবে না। রিম্মি সন্তুষ্টজনক হাসি দিয়ে বলল, ঠিক আছে যা। তুহিন চলে গেল। রিম্মি জুতার ফিতা খুলে ঝাড়ুর মাথাটা বাঁধতে বসলো। তোয়া উঠে এসে বলল, কি করছো আপু? দেখ কি করি। তোয়া আগ্রহ নিয়ে দেখতে শুরু করলো। রিম্মি ঝাড়ুটা বেঁধে ফেলার পর একটা বড় আর্ট পেপার নিল। তোয়া বলল, আর্ট পেপার দিয়ে কী করবে? এত প্রশ্ন করিস না তো, চুপচাপ দেখ। রিম্মি মার্কার পেন দিয়ে আর্ট পেপারে বড় বড় অক্ষরে লিখলো, এদিকে যে তাকাবে তার কপালে ঝাড়ু। তারপর কাগজটা ঝাড়ুর সাথে স্কচ টেপ দিয়ে আটকে ড্রয়িং রুমের খোলা জানালায় টানিয়ে রাখলো। তোহা এসব দেখে হেসে খুন। রিম্মি হাত চাটতে চাটতে বলল, এবার রাফিন বেটা বুঝবে। তোহা বলল, একদম ঠিক শিক্ষা হবে। উফ, আমি তো আর ওয়েট করতে পারছি না আপু, কখন যে অসভ্যতাটা বারান্দায় আসবে। রিমি বাঁকা এসে বলল, চল আমরা রুমে যাই, আজকের রাতটা নিশ্চিন্তে থাকা যাবে। চলো। রিমি আবার বিছানায় কাঁথা মুড়িয়ে শুয়ে পড়লো। তোয়া ল্যাপটপ ঘাঁটতে ঘাঁটতে বলল, আচ্ছা আপু, তুমি OLX-এ ফোনের বিজ্ঞাপন দিয়েছিলে না, সেটার কি হলো? এনি রেসপন্স? না তো, তেমন কোনো রেসপন্স পাচ্ছি না। মানুষ 2,000-এর বেশি রাজি হয় না। কী যে করি, আমি জানতাম OLX-এ বিজ্ঞাপন দিয়ে কিছুই হবে না। এখন কি করি বলতো? বিজ্ঞাপন দেওয়ার মতো আর কি আছে? এটাই তো বেস্ট হয়েছিল। আমার কাছে একটা আইডিয়া আছে আপু, তুমি ওইখানে ট্রাই করে দেখো, 24 ঘন্টার মধ্যে কাস্টমার পেয়ে যাবে, তাও মনের মতো কাস্টমার। তাই কি আইডিয়া রে? আইডিয়া তো নিঃসন্দেহে খুব ভালো, কিন্তু কথা হচ্ছে তোমাকে ভালো আইডিয়া দিয়ে আমার লাভ কি?
বিনিময়ে আমি কি পাবো? রিম্মি মন খারাপ করে তোহার দিকে তাকিয়ে আছে। মেয়েটা খুব সুযোগ সন্ধানী, বিপদের সময় সুযোগ নিতে একদম ছাড়ে না। রিম্মি কিছুক্ষণ চুপ মেরে থেকে বলল, আচ্ছা যা, যদি ফোনটা 4,000 টাকায় বিক্রি হয় তাহলে 500 টাকা তোর। সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু যদি 4,000 টাকায় বিক্রি হয় তাহলেই, এর কম হলে কিন্তু পারবো না। আরে হবে হবে, টেনশন করো না। ফেসবুকে আমার একটা গ্রুপের সাথে অ্যাড আছে, সেল গ্রুপ। ওইখানে সেলাররা বিভিন্ন ধরনের প্রোডাক্টের ছবি তুলে পোস্ট দেয় আর প্রচুর রেসপন্স আসে। গ্রুপের মেম্বার সংখ্যা প্রায় 1 লাখের মতো। তুমিও এখানে পোস্ট দাও, দেখবে চুটকিতে কাস্টমার পেয়ে গেছো। তাই? আচ্ছা তাইলে তুই আমাকে গ্রুপটার লিঙ্ক শেয়ার কর, আমি জয়েন হয়ে নেই। আগে ল্যাপটপটা দে। ঠিক আছে। রিমি তোহার ল্যাপটপ দিয়ে ফেসবুকে লগ ইন করলো, গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠালো। তার রিকোয়েস্ট কিছুক্ষণের মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেল। রিম্মি তারপর তোহার আইফোন দিয়ে নিজের ফোনের কয়েকটা ছবি তুলো, তারপর গ্রুপে সেল পোস্ট দিল। তার পোস্টে অ্যাপ্রুভ হলো রাত 12টার দিকে। শতাধিক লাইক কমেন্ট আসতে লাগলো, অনেকে ইনবক্সে নকও দিচ্ছে। 4,000 টাকাতেও মানুষ অনায়াসে রাজি হয়ে যাচ্ছে। হঠাৎ একটা সেলের আইডি থেকে রিম্মির মেসেজ রিকোয়েস্ট আসলো, আসসালামু আলাইকুম আপু, আমি আপনার বিজ্ঞাপন দেখেছি, ফোনটা আমি নিতে চাই, আপনি প্লিজ অন্য কারো কাছে বিক্রি করবেন না, আমি আপনাকে 5,000 দেবো, চলবে? মেসেজটা দেখে রিম্মির মন আনন্দে নেচে উঠল। ছেলেটা কেন তার ফোন 5,000 নিতে চাইছে সেটা রিম্মি জানে না, জানতে চায়ও না। তার তো টাকা পাওয়া নিয়ে কথা পেলেই হলো। আইডির নাম নীলকাব্য, প্রোফাইলে নীল ফুলের ছবি, কভার ফটোতে নীল আকাশের ছবি। ছেলেটার হয়তো নীল রং খুব পছন্দ, তাই সব কিছু নীল নীল। আইডিটায় খুব বেশি ইনফরমেশন নেই, বোঝাই যায় ফেক আইডি। কিন্তু আইডিটা যে একটা ছেলে রিম্মিটা সেটা বুঝলো জেন্ডার দেখে। জেন্ডার যেহেতু মেল দেওয়া, তাহলে ছেলেই হবে। আর মেয়ে হলেও সমস্যা নেই, কাস্টমার যেমনই হোক, রিম্মির তো শুধু টাকা পেলেই হলো। সে সঙ্গে সঙ্গে অর্ডার নিয়ে ফেললো। ছেলেটাকে তাদের এলাকার রেল লাইনে আসতে বললো। পরিকল্পনা হলো কাল সকাল 10টায় তোহা আর রিম্মি যাবে ছেলের কাছে মোবাইল বিক্রি করতে। তবে তোহা 5,000 টাকার কথা শুনে জেদ ধরলো তাকে 1,000 দিতে হবে। রিম্মি তাতেও রাজি হয়ে গেল। ছোটো কাজিন বলে কথা, তাছাড়া তোহা না থাকলে সে অর্ডারটাই পেত না। পরদিন সকালে রিম্মি ঘুম ভেঙে দেখলো তার ফোন একদম নষ্ট হয়ে গেছে। এমনিতে তো প্রচুর হ্যাং করতো, চার্জ থাকতো না, আরও বিভিন্ন সমস্যা ছিল, কিন্তু এখন সম্পূর্ণ অফ, ফোন খোলাই যাচ্ছে না। এদিকে সকাল 10টা বাজে, কাস্টমার আসবে, কি করার? রিম্মি জলদি তোহাকে ঘুম থেকে উঠিয়ে মোবাইলের দোকানে পাঠালো। মোবাইলটাকে কোনো মতে ঠিক করে আনতে হবে, 5,000 টাকার অর্ডার নষ্ট হতে দেওয়া যায় না। এমনি হলে তোহা জীবনেও আরামের ঘুম ভেঙে মোবাইল ঠিক করতে যেত না। কিন্তু 1,000 টাকা সেও পাবে, আর টাকার মায়া বড় মায়া, তাই ঘুমের মায়া ত্যাগ করে ফোন ঠিক করতে গেল। দোকানদার তোহাদের পরিচিত, তাই ফোন ঠিক করাতে টাকা লাগলো না। অবশ্য সম্পূর্ণ এলাকাতেই মোটামুটি নাম ডাকা আছে তোহাদের। রিম্মি আর তোহা ফোন রেল লাইন গেল। বাজার পেরোলেই রেল লাইন, যেতে যেতে রিম্মি বলছিল, আচ্ছা তোহা, লোকটাকে ঠকানো কি ঠিক হবে? আমরা লোকটাকে ঠকাচ্ছি কোথায়? না মানে ওনাকে কি বলে দেওয়া উচিত না ফোনটা সকালে নষ্ট হয়েছিল, না হলে তো ঠকানোই হবে। আরে দূর, কথা বললে যদি পরে অর্ডার ক্যান্সেল করে দেয়, ফোন আর নিত না চায়। হ্যাঁ সেটাও তো কথা, টাকাটাও তো দরকার। তাহলে চুপ থাকো। আচ্ছা তুই ফোন ভালো মতো রিফ্রেশ করে নিয়েছিস তো? ফ্লাশ ট্যাশ মেরেছিস? হ্যাঁ হ্যাঁ, তুমি এত চিন্তা করো না, সব ঠিক আছে, ঠিক থাকলেই হলো। ওরা রেল লাইনের সামনে চলে এসেছে। তোহা বলল, বেটাকে চিনবো কীভাবে বলো তো? ফোন দিতে হবে, তাছাড়া তো আর চেনার উপায় নেই। তোহা রিম্মির ফোনটা রিম্মির হাতে দিয়ে বলল, তুমি এটা ধরো, আমি আমার ফোন থেকে ফোন করছি। নম্বর কি? আমার কাছে নম্বর নেই তো। বলদ নাকি, নম্বর ছাড়া ফোন দিব কীভাবে? তুই মেসেঞ্জারে কল দে। আর তোহা শোন, আমি সামনে যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো, তুই গিয়ে দিয়ে আসবি, ঠিক আছে? তোহা মুখ ভেঙচি কেটে বলল, ঠিক আছে লজ্জাপতি লতা। মেসেঞ্জারে কল দিতেই আশেপাশে টিক টিক আওয়াজ শোনা গেল। তোহা খুঁজতে লাগলো। ওই পাশ থেকে একটা সুন্দর কণ্ঠ ভেসে আসলো, হ্যালো। তোহা বলল, হ্যালো ভাইয়া, আপনি কি নীলকাব্য? ফেসবুক থেকে ফোন অর্ডার করেছিলেন যে? ছেলেটা মৃদু হেসে বলল, হ্যাঁ, তবে আমার নাম নীলকাব্য না, নীলাব্র। তোহা ছেলেটার হাসির প্রেমে পড়ে গেল। সেও মুচকি হেসে বলল, ওয়াও, নাইস নেম। রিম্মি ওদের কথাবার্তা শুনে সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে। কোনো কিছু বুঝতে না পেরে মাঝে মাঝে ছোট্ট ঠোঁট উল্টাচ্ছে। তোহা জিজ্ঞেস করলো, ভাইয়া আমি রিম্মি আপুর ছোটো বোন, ফোন নিয়ে এসেছি, আপনি কোথায়? আপনার
আপু আসেনি? হ্যাঁ এসেছে, আপু আমার পাশে আছে, কথা বলবেন? রিম্মি ইশারা দিয়ে সঙ্গে সঙ্গে না করলো, মানে সে কথা বলবে না। তোয়া পড়ে গেল বিপদে। নীলাব্র বলল, থাক প্রয়োজন নেই। আপনারা কোথায় আছেন বলুন, আমি আসছি। এই তো, আমরা তো রেল লাইনের সামনেই দাঁড়িয়ে আছি। আপনি কোথায়? আচ্ছা, আপনি কি নীল রঙের ড্রেস পরেছেন? আর পাশে আপনার আপু পিচ কালার ওড়না দিয়ে মাথায় ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে, রাইট? তোয়া একথা শুনে চোখ বড় করে ফেলল। ফোনটা কাম থেকে নামিয়ে রিম্মিকে ফিসফিস করে বলল, আপু উনি আমাদের দেখছেন। রিমি একথা শুনে তাড়াতাড়ি ওড়না দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। বলল, তাহলে বোধহয় এদিকে আছে, আমি যাই। বলে রিমি দৌড়ে গিয়ে একটা গাড়ির পিছনে লুকিয়ে পড়ল। তোয়া ওকে ডাকতে যাচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে একটা সুন্দর আওয়াজ, শুনছেন? তোয়ার গা শিরশির করে উঠল। ঘুরে তাকিয়ে দেখলো লম্বা একটা ছেলে, কালো শার্ট আর কালো জিন্স প্যান্ট পরা, বেশ সুদর্শন। রিম্মি আড়াল থেকে ছেলেটিকে দেখছিল। ছেলেটিকে কালো বলা যায় না, তবে শ্যামলা বলা যায়। চেহারা খুব কিউট, একটা ইনোসেন্ট ভাব লেগে আছে, দেখলে প্রাণ জুড়িয়ে যায়। রিম্মিরও প্রাণ জুড়িয়ে গেল। সে হা করে তাকিয়ে রইল ছেলেটির মুখের দিকে। এত ইনোসেন্ট চেহারার একটা ছেলেকে ওর ঠকাতে একদম ইচ্ছে করছে না। রিম্মির কাছে বাটন ফোন ছিল। সে ওই ফোনটা দিয়ে তোয়াকে সাথে সাথে মেসেজ করলো, তোয়া তুই ওনাকে সত্যি কথাটা বলে দে, তারপর ফোন নিলে নেবে, না নিলে নাই। মিথ্যে বলে শুধু শুধু মানুষটাকে ঠকানোর দরকার নেই বাবা। তোয়া মেসেজ দেখলো, কিন্তু সে তবুও নীলাব্রকে আসল ঘটনা বলল না, কারণ নীলাব্র ফোনটা না নিলে সে 1000 টাকা পাবে কি করে। মনে মনে ঠিক করলো রিম্মিকে মিথ্যে বলে দেবে। এদিকে রিম্মিও ওদের কথোপকথন শুনতে পেল না, শুধু দেখতে পেল। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।